হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসিফ খান। আজকে আছি আমি তোমাদের সাথে মেডিকেল কোশ্চেন সলভে এবং আজকে আমাদের পড়ানোর টপিক উদ্ভিদ বিজ্ঞান এবং আমাদের চ্যাপ্টার 1 কোষ ও এর গঠন চ্যাপ্টারটি এবং আজকে আমাদের লেকচার 1 এবং এই চ্যাপ্টারে আমরা আজকে কোষের আকার এবং আয়তন এবং কোষ মতবাদ ও কোষের প্রকারভেদ এই ৩টা টপিক থেকে এখন পর্যন্ত মেডিকেলে যেসব কোশ্চেনগুলো এসেছে আমরা সেগুলো দেখবো বা সলভ করার ট্রাই করব। প্রথমে যদি আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনটাতে চলে আসি, সেখানে আমাকে বলা হয়েছে যে মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? এবং দেখো এটা আমাদের ডেন্টাল 24-25 সেশনে এসেছিল, বলতে পারো 1-2 বছর আগে। So, আমাদের কাছে জাস্ট এটুকু চাওয়া হয়েছে যে মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি, এটা আমাদের এবং ডিরেক্টলি আমাদের এখানে অপশন গুলো দেওয়া আছে। এটা বলতে পারো অনেকটা জ্ঞানমূলক কোশ্চেন এবং এখানে আসলে বোঝার তেমন কোনো কিছু না, এটা অনেকটা ডিরেক্টলি মুখস্থ টাইপের কোশ্চেন। আমরা জানি যে যদি এটা আমাদের একটা মানুষ হয়ে থাকে, আসলে চিত্রটা এখানে ভালো হচ্ছে না যদিও, যাই হোক, এটা যদি আমাদের একটা মানুষ হয়ে থাকে এবং আমরা জানি যে আমাদের এই অঞ্চলটা থেকে আমাদের ডিরেক্টলি যে এখান থেকে একটা আমাদের নিউরনটা, যেটা আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত থাকে, সেটাকে আমরা বলি আমাদের মোটর নিউরন কোষ। এবং মানব দেহে এই মোটর নিউরন কোষটাই আমাদের দীর্ঘতম কোষ। এবং যদি আমরা একটা বই দেখতে চাই, আমাদের আজমল স্যার না, হাসান স্যারের বই থেকে ডিরেক্টলি এই কোশ্চেনটা চলে এসেছে এবং আমরা এই লাইনেই দেখতে পাই যে মানব দেহে সবচেয়ে লম্বা কোষ হলো মোটর নিউরন কোষ। সো আমরা এখানে আসলে কনক্লুশনে আসতে পারি যে আমাদের সি নাম্বার অপশনটাই হচ্ছে নিউরন কোষ। এই নাম্বারে যদি আমরা দেখি মায়োসাইট, বা বি নাম্বারে যদি দেখি আমরা স্পারমাটোসাইট, এবং ডি নাম্বারে ওভাম। এই তিনটাই আমাদের কাছে অপরিচিত এবং আমরা জানি না যে এগুলো আসলে কি, অ্যাটলিস্ট আপাতত জানি না যে এগুলো আসলে কি এখানে। আমরা যেটা জানি সেটা আমাদের মোটর নিউরন কোষ আমাদের সর্বদীর্ঘতম একটা কোষ, এবং সেখান থেকে আমরা সি অপশনটা দেখাতে পারি। আমরা যদি আমাদের এখন সেকেন্ড কোশ্চেনে আসি, সেটা প্রাণী কোষ বিষয়ে কোনটি সঠিক। এখানে স্পেসিফিক্যালি এখানে প্রাণী কোষ বিষয়ে বলা হয়েছে এবং সেখানে কোনটি সঠিক এটা চাওয়া হয়েছে, যেটা আমাদের মেডিকেল 23-24 সেশনে এসেছে। সো প্রথমে যদি আমরা এ নাম্বার অপশনটা দেখি, সেখানে আমাদের কাছে বলা হয়েছে কোষ কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকে, এবং সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এটা না, এই অ্যান্সারটা হবে না। কারণ যে বড় কোষ গহ্বরের যে কথাই যখন আমাদের কাছে চলে আসে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে প্রাণী কোষে অ্যাটলিস্ট বড় কোষ গহ্বর থাকে না। প্রাণী কোষে যেখানে কোষ গহ্বরই বেশি থাকে না, সেখানে আসলে বড় কোষ গহ্বর থাকার কোনো বিষয়ই আসে না, কোনো কথাই আসে না। কিন্তু আমরা যদি উদ্ভিদ কোষে দেখতে পাই যে এটা মাঝখানে খুবই একটা বড় কোষ গহ্বর আমরা দেখতে পাই। সো এটা একটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, প্রাণী কোষের বৈশিষ্ট্য না। সেই অনুযায়ী আমরা এই অপশনটাকে ক্যান্সেল আউট করতে পারি। এখানে আমাদের বি নাম্বারে বলা হয়েছে আবার যে সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে। এখন সাইটোপ্লাজমে যে প্লাস্টিডের কথা বলা হয়েছে, প্লাস্টিড কিন্তু আবার মানবের বা প্রাণীর বৈশিষ্ট্য না। প্লাস্টিড মানে প্লাস্টিডের যদি আমরা ক্লাসিফিকেশনে যাই, এবং আমরা দেখতে পারবো সেখানে আছে যে ক্লোরোপ্লাস্ট বা লিউকোপ্লাস্ট এবং আমাদের ক্রোমোপ্লাস্ট। এগুলো কিন্তু আসলে মানব দেহের বা প্রাণী দেহের কোনো বৈশিষ্ট্য না। আমাদের দেহে কিন্তু এগুলো থাকে না। আমরা নিজের খাবার নিজেরা তৈরিও করতে পারি না। আমরা আমাদের কোষে অ্যাটলিস্ট সেই খাবারগুলো আমরা বানাতে পারি না। সো আমরা এখান থেকে এই কনক্লুশনে আসতে পারি যে আমাদের বি নাম্বারটা আমাদের একটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এবং সেটা থেকে আমরা বি নাম্বারটাকেও ক্যান্সেল আউট করতে পারি। যদি আমরা সি নাম্বার অপশন আসি যে কোষের সেন্ট্রোজোম থাকে, হ্যাঁ এটা থাকতে পারে। বিকজ আমাদের যদি এটা প্রাণী কোষ হয়ে থাকে, প্রাণী কোষের কিন্তু আমরা যখন বিভাজনটা দেখতে পাই, তখন কিন্তু আমরা দুই সাইডে সেন্ট্রোজোমের একটা ব্যাপার আমরা অবশ্যই লক্ষ্য করেছি এবং আমরা অ্যাটলিস্ট পড়েছি এটা। ডি নাম্বার অপশনে যদি আসে, সেখানে বলা হয়েছে সঞ্চিত খাদ্য সাধারণত শ্বেতসার, এবং এই শ্বেতসার কিন্তু আমাদের আবার উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এটা কিন্তু প্রাণী কোষের বৈশিষ্ট্য না। কারণ আমরা জানি যে প্রাণী কোষে কিন্তু শ্বেতসার সঞ্চিত থাকে না। প্রাণী কোষে আমাদের দুইটা জিনিস সঞ্চিত থাকে, সেটা এক চর্বি এবং আরেকটা গ্লাইকোজেন। সো যেহেতু আমাদের ডি অপশনে বলা হয়েছে যে সাধারণত শ্বেতসার হিসাবে সঞ্চিত থাকে, যেটা আমাদের প্রাণী কোষের বৈশিষ্ট্য না, এটা আমাদের একটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। সেখান থেকে আমরা এটাকেও ক্যান্সেল আউট করতে পারি এবং আমরা এখান থেকে বলতেই পারি যে আমাদের আসল উত্তরটা সি। এখন যদি আমরা মুভ অন করি আমাদের 3 নম্বর কোশ্চেনে, সেখানে চাওয়া হচ্ছে প্রকৃত কোষ বিষয়ে কোনটি সঠিক। এটা আমাদের ডেন্টাল 23-24 সেশনে এসেছিল।
এ নাম্বার অপশনে আছে নিউক্লিয় প্রস্তুটি ক্রোমোজোম, বি নাম্বারে আছে অপেরণতন্ত্র বিদ্যমান, এবং বি নাম্বার কোশ্চেনে যদি আমরা আসি, এবং আমাদের কিন্তু স্পেসিফিক্যালি প্রকৃত কোষের কথা বলা হয়েছে, এবং আমরা যদি বি নাম্বার অপশনে আসি সেখানে আমাদের প্রথমে আছে অপেরণতন্ত্র বিদ্যমান। এবং এই অপেরণতন্ত্র কিন্তু আমরা পড়ে এসেছি যে অপেরণতন্ত্র একটা আমাদের আদি কোষের একক টাইপের একটা জিনিস, যেটা আদি কোষের একক বোঝানো হয় এই অপেরণতন্ত্র দ্বারা। অ্যান্ড সি নাম্বারে যদি এখন আমরা আসি, সেখানে আমাদের শ্বসন প্রক্রিয়া স্ববাত এবং অবাত। এখন এটুকু অংশ কিন্তু আমাদের আবার ঠিক আছে যে আসলে হ্যাঁ, প্রকৃত কোষের স্ববাত শোষণ হয়, কিন্তু অবাত শোষণের জায়গাটা শেষে কিন্তু আমাদের অপশনটা আবার কনসিডার করা লাগবে, কারণ যে অবাত শোষণ কিন্তু আবার প্রকৃত কোষে হয়, আবার আদি কোষের বৈশিষ্ট্য। সো আমরা এখান থেকে বি নাম্বার অপশনটা তো অনেক আগে ক্যান্সেল আউট করলাম, যে যেহেতু এটা অপেরণ আমাদের বৈশিষ্ট্য না, আমাদের বলতে সাধারণত প্রকৃত কোষের কথা বলা হয়েছে, যেহেতু আমরা প্রকৃত কোষেরই অন্তর্ভুক্ত। এবং সি নাম্বার অপশনটাকে আমরা ক্যান্সেল আউট করতে পারি, এবং আমরা যদি বি নাম্বার অপশনটা আসি, সেটা নিউক্লিয় প্রস্তুতি, নিউক্লিয়য়েড বা ডিএনএ। অ্যান্ড যেহেতু নিউক্লিয় প্রস্তুতির কথা বলা হয়েছে, নিউক্লিয়য়েড এবং নিউক্লিয়য়েড শব্দটা কিন্তু আমরা আদি কোষে পাই। আদি কোষে যদি তোমরা দেখো যে আমাদের একটা গোল টাইপের একটা এরকম কিছু থাকে, যেটা আমাদের পুরা যদি একটা কোষ হয় এবং কোষের মাঝখানে যদি একটা গোল টাইপের কিছু থাকে, এটাকে কিন্তু আমরা নিউক্লিয়য়েড বলে থাকি। সো এটা কিন্তু আমাদের একটা আদি কোষের বৈশিষ্ট্য, এবং সেখান থেকে আমরা ডি নাম্বার অপশনটাকেও ক্যান্সেল আউট করতে পারি। এবং যেহেতু আমাদের তিনটা অপশনই ক্যান্সেল আউট করে ফেলেছি, এবং আমাদের কাঙ্ক্ষিত তাহলে উত্তরটা অপশন এ, নিউক্লিয় প্রস্তুতি ক্রোমোজোম। 4 নম্বর কোশ্চেনে যদি আসি আমরা, দেহ কোষের ক্ষেত্রে কোনটি সঠিক? এখন এটা কিন্তু আমাদের আবার এসেছে মেডিকেল 22-23 সেশনে। এবং অপশন এ যদি আমরা পড়ি, সেখানে বলা হয়েছে মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি ঘটে। এখন এখানে কিন্তু আবার আমাদের কাছে দেহকোষ শব্দটাকে স্পেসিফাই করে দেওয়া হয়েছে, এবং আমরা যদি আমাদের বইয়ে দেখি, আমাদের কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। এক আমাদের দেহকোষ, এবং আরেকটা আমাদের জনন কোষ বা গ্যামিট আমরা যেটা বলে থাকি, এবং দেহকোষের ইংরেজি নামটা সোম্যাটিক সেল। সো আমাদের যেটা আমরা দেখেছি সেটা আমাদের দেহকোষ এবং জনন কোষ দুটা আলাদা জিনিস থেকে থাকে, এবং এই দেহকোষে আমাদের সাধারণত মিওসিস কোষ বিভাজনটা হয়ে থাকে, বরঞ্চ এখানে আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। এবং যেহেতু জনন কোষে মিওসিস পদ্ধতিতে কোষ দেখা যায়, সেই অনুযায়ী এটা এমন একটা জনন কোষের বৈশিষ্ট্য, এবং এটা আমাদের দেহ কোষের বৈশিষ্ট্য না, তাই আমরা এটাকে ক্যান্সেল আউট করতে পারি। সেকেন্ড কথা মিউটেশনের মাধ্যমে সন্তানে সঞ্চারিত হয়। এখন মিউটেশন বা ক্রসলিং বা পরিব্যক্তি বা এটসেট্রা, এইসব কোনো যদি শব্দ পাও, এটা অবশ্যই সিরিয়াসলি মানে কনফিডেন্টলি তোমরা এটা বুঝে যাবা যে এটা মিওসিস কোষ বিভাজন কি এখানে বোঝানো হয়েছে। এবং যেহেতু আমরা জানি যে দেহকোষের সাথে মিওসিসের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, দেহকোষ কমপ্লিটলি মাইটোসিস ঘটে, এবং সেই অনুযায়ী এখান থেকে আমরা বি নাম্বারটাকেও ক্যান্সেল করতে পারি। সি, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আমরা যদি দেখি আমাদের দেহকোষ, এবং দেহকোষে কিন্তু আমরা সাধারণত টুইন কোষ দেখা থাকি। টুইন বলতে আমরা এখানে ডিপ্লয়েড কোষকে বোঝানো হয়ে থাকে, এবং হ্যাপ্লয়েড এখানে থাকার কোনো কথাই নাই। এবং যেহেতু দেহকোষে হ্যাপ্লয়েড থাকে না, যেটা অনেকটা জনন কোষ, আমাদের শুক্রাণু বা ডিম্বাণুর অনেকটা বৈশিষ্ট্য হ্যাপ্লয়েড, অর্ধেক সংখ্যক কোষ। সেই অনুযায়ী আমরা সি অপশন থেকেও ক্যান্সেল আউট করতে পারি, এবং ডি অপশনে আমাদের কাছে বলা হয়েছে দেহের বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে। এন্ড ইয়েস, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, বিকজ আমাদের যেহেতু দেহকোষ, এটা যে কোনো অংশে, যে কোনো হয়তো আমাদের হাতে বা আমাদের পায়ে, এগুলো বিভাজিত হয়ে অন্যান্য কোষে বিভাজিত হতে পারে, এবং আরো কোষ বৃদ্ধি করে, এবং এগুলো বলতে পারে যে দেহের বিভিন্ন কোষে বিভাজিত হয়ে থাকে। এবং সেই অনুযায়ী আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা ডি অ্যান্সার। এবার যদি আমরা আমাদের 5 নম্বর অপশনে আসি, সেখান থেকে আমাদের বলা আছে কোন জীবে আদি কোষ থাকে। একটু আগে কিন্তু আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে আমরা দেখেছিলাম, এবং এখানে যদি আমরা দেখি, এখানে না সরি, উপরে আমরা প্রকৃত কোষ এবং আদি কোষ দেখাচ্ছিলাম, এবং আমাদের নিচে চাওয়া হয়েছে নিচের কোনটি আদি কোষ থাকে। সো আমরা এখান থেকে একমাত্র একটা জিনিসই পড়েছিলাম, সেটা ব্যাকটেরিয়া। উপরের 3টা জিনিস আমরা এই চ্যাপ্টারে অ্যাটলিস্ট দেখিনি বা পড়িনি। ব্রায়োফাইটস, এটা আমাদের একটা চ্যাপ্টারই আছে, ছত্রাক এবং শৈবাল, কিন্তু নিয়ে একটা চ্যাপ্টারই আছে, এবং তোমাদের একটা চার্ট, তোমরা সেই চ্যাপ্টারগুলোতে যখন তোমরা পড়তে যাও, তখন তোমাদের সামনে একটা চার্ট দেওয়া হবে, যেখানে তোমাদের কয়েকটা জিনিস আসলে বৈশিষ্ট্য বা পার্থক্য একসাথে পড়ানো হবে। সেখান থেকে তোমরা জানতে পারবে যে এগুলো কিন্তু অনেকটা উন্নত মানের জিনিস, এবং এর ভিতরে উন্নতের একটা ক্রম আছে, এবং
আপাতত সেগুলো জানার দরকার নাই। এগুলো হচ্ছে যে জাস্ট এটুকু বোঝানো যে এগুলো হচ্ছে একটা উন্নত টাইপের জিনিস এবং এখানে আমাদের জাস্ট ব্যাকটেরিয়াটা সেটাই হচ্ছে একটা হচ্ছে আদিকোষী জিনিস সেটা এবং সেখান থেকে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি এর কারেক্ট বলতে পারি। আমরা এবার যদি আমরা আমাদের ৬ নম্বর কোশ্চেনে আসি, নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? এবং এটা কিন্তু দেখো আমাদের 10টা 19-20 সেশনে আছে। সো এখানে আমরা যদি দেখতে যাই আমাদের এ অপশনে আছে সেলুলোজ, বি অপশনে আছে কাইটিন এবং সি অপশনে আছে ফসফোলিপিড এবং ডি অপশনে আছে ক্লোরোফিল। সো আমাদের কাছে কিন্তু বলা হয়েছে কোনটি অনুপস্থিত। সো আমরা যদি দেখতে যাই আমরা কিন্তু জানি যে আমাদের সেলুলোজ কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের উদ্ভিদের, যেটা কোষ প্রাচীর থাকে। আমাদের প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না এবং প্রাণী কোষে তাই সেলুলোজও থাকে না, কিন্তু উদ্ভিদে অ্যাটলিস্ট সেলুলোজ থাকে, এটা আমরা সবাই জানি। আমরা যদি সি নাম্বার অপশনটা দেখি ফসফোলিপিড, এবং আমরা জানি যে আমাদের কোষ ঝিল্লিটা যেটা থাকে উদ্ভিদে সেটা অবশ্যই ফসফোলিপিড দ্বারা তৈরি হয়। এবং ক্লোরোফিল তো আমরা হচ্ছে খুবই কমন জিনিস, ক্লোরোফিল আছে বলে আমরা হচ্ছে আমাদের এই পাতাগুলো সবুজ দেখতে পারি, পাতারা নিজেদের খাদ্য তৈরি করতে পারে এবং এরা থেকে আমরা হচ্ছে সালোক সংশ্লেষণ করতে পারি। এবং এই ৩টা জিনিসই হচ্ছে আমরা দেখতে পাই সাধারণত সেলুলোজও থাকে, আমাদের কাছে হচ্ছে ফসফোলিপিডও থাকে, আমাদের কাছে ক্লোরোফিলও থাকে উদ্ভিদ কোষে। কিন্তু এই কাইটিন এটা কিন্তু আবার উদ্ভিদ কোষে থাকে না, এটা কিন্তু হচ্ছে আমরা পড়েছি আমাদের যেটা হচ্ছে এই চ্যাপ্টারটাতে আমরা হচ্ছে যখন কোষ প্রাচীর নিয়ে হচ্ছে পড়ালেখা করছিলাম তখন কিন্তু আমরা এটা পড়েছি যে আমাদের কাইটিন এটা কিন্তু হচ্ছে ছত্রাকের একটা বিশেষ বৈশিষ্ট্য। ছত্রাকের যেটা কোষ প্রাচীর আছে সেখানে কিন্তু হচ্ছে সেলুলোজ না বরং হচ্ছে কাইটিন থাকে। এবং এখান থেকে আমরা তাই হচ্ছে আমাদের কনক্লুশনে আসতে পারি যে আমাদের হচ্ছে উদ্ভিদ কোষে এই কাইটিন হচ্ছে অনুপস্থিত থাকে এবং সেই অনুযায়ী আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে কাইটিন। এখানে হচ্ছে আমরা একটা ছবি দেখার জন্য আমরা দিয়েও দিয়েছিলাম যে আসলে এখানে আমাদের কোষ প্রাচীরে কিভাবে কি কি উপাদান থাকে সেগুলো তোমরা দেখতে পারো। সো যা আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে এখানে খুবই অল্প জিনিস হচ্ছে পড়ার ট্রাই করবো, যেখানে বেশি কিছু জিনিস আমরা হচ্ছে কভার আপ করবোই না আজকে। সো এটুকুই ছিল আমাদের, এবং সবাইকে ধন্যবাদ থাকার জন্য। আসসালামু আলাইকুম।